মাইরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার ওপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখে পড়ল জাহারাকে। মাইরা তার ঘরে না থাকায় মাইরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মাইরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মাইরাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটা ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। মাইরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মাইরার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মাইরাকে নিয়ে ঘরের ভিতরে যায়। মাইরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। এরপর ঘরের দরজা আটকে দিল। এরপর মাইরার কাছে এসে মৃদুস্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মাইরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না যেন। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মাইরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানিং রাগ হয় না তার, রাগ হয় তার বাবার উপর, প্রচন্ড রাগ। মাইরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মাইরার দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মাইরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন যেন। মাইরা একদমই বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মাইরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মাইরার গলার ভাঁজে হাত দেয়। ইরফান মাইরার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভুরু কুচকে জিজ্ঞেস করে, ঘামলে কিভাবে, কোথায় ছিলে? মাইরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মাইরার দিকে চেয়ে বলে, হোয়াট? মাইরা অদ্ভুত ভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়ানকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, লিটল গার্ল হয়ে এটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছো কেন? স্টুপিড গার্ল। মাইরা অবাক হয়ে তাকায়। মানে, সে ছোট তাই তার হাতও ছোট? এজন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, নাস্তা করেছো? মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মাইরাকে এইভাবে চুপ থাকতে দেখে ইরফান ভুরু কুচকে মাইরার দিকে চেয়ে থাকে। ইরফানের কিছু একটা মনে পড়তেই কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মাইরাকে ঠেলে ফেলে দেয়। চোখ বুজে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমার কবে বিয়ে করার ইচ্ছা ছিল? ইরফানের প্রশ্নে মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভে মাইরার নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্পিক আপ। মাইরা ঢোক গিলে। তখনকার কথায় যে রেগে গিয়েছিল, এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবলো, না, এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না। তাই সরল মনে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। আমার বান্ধবীরা, আমি, সবাই সবসময় এটাই চাইতাম, ওরা সবাই সেই সময় বিয়ে করবে। লাস্ট কথাটা মলিন সুরে বলে মাইরা। ইরফান মাথা নিচু করে রাখা মাইরার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। তবে চোখে মুখে রাগ নেই, একদম শান্ত, ঠান্ডা। ইরফান মাইরাকে থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথাই বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা অবাক হয়, সে ইরফানকে বুঝতে পারছে না। এমন অদ্ভুত বিহেভ করছে কেন? ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মাইরার দিকে তাকায় একবার। এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটা বলেই শব্দ করে দরজা লাগিয়ে গটগট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মাইরার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মাইরা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বুলায়।
এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মাইরার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট্ট করে বলে, খেয়ে নিব সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়। তার বোনকে বাই বাই বলে কোনো রকমে এক দৌড় দেয়। শেষ শেষ, তার আগে এই স্যার রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে। পিছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে, এই আস্তে যা, পড়ে যাবি। নুসরাত পিছু ফিরে বলে, তাতে কি, ক্লাস মিস দিলে পরীক্ষায় পাবো গোল্লা, আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতেই পারবো না। জীবন শেষ আপু, তুমি যাও। অন্তরা বিরক্ত হলো। তার এই বোনটা লাফায় বেশি। তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরাত উপরে উঠে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে, কোন বেয়াদব রে? সাজিদ বিরক্ত হয়ে বলে, পড়বি ভালো কথা, আমারে ফালানোর ধান্দা করছিস নাকি? দেখি সর। নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়। ফিসফিসিয়ে বলে, তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস। সাজিদ সম্মতি দিল। দুপা এগোতেই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদও তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এই তেরা লোকের ঝাড়ি খেতে খেতেই তার রাত পার হয়। তাকে নাকি চেনে না। কি ভয়ঙ্কর পাল্টিবাজ লোক, ভাবা যায়। সাজিদ সাধারণ একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর করল, স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে, রং অ্যান্সার। নুসরাত খুব ভালোই বুঝলো 1 সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুইয়ে দিবে। মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান কিছুই বলল না। এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরাত আর সাজিদ ভাবল নীরবতা সম্মতির লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়ালে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ। দুজনের পা থেমে যায়। ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে, ইউ আর নট অ্যালাউ ইন মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলে লেকচার দেওয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখল। এরপর গম্ভীর গলায় বলে, 10 মিনিটস ব্রেক। নুসরাত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিচ্ছু বলল না। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের ওপর ক্লাস করিয়েছে আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক 10 মিনিট পর আবার লেকচার দেওয়া শুরু করে। সাজিদের তো কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট, আজকে একটু লেট হয়েছে, তবুও এই স্যারের জন্যই 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম 2-1টা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 10 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতেই নুসরাত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে, শেষ শেষ শেষ, আমার পা গেল। সবাই অসহায় চোখে তাকায়। কিচ্ছু করার নেই, এ স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপ্পড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে, এমনি মেজাজ খারাপ হয়ে আছে, এর মধ্যে মায়া মানুষের ঢং দেখে আরো মেজাজ গরম করাবি না, জাফর। নুসরাত মাথা ডলে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে। রেগে বলে, তোর ছাড়মো না সাজিদা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর ছাড়ার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুচকে অন্যদিকে তাকিয়ে বলে, তুই যা ফুট কালামানিক।
সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হয়ে বাংলাদেশের মান রাখছি, তোরা শালি সাদা হইয়া বাংলাদেশের নাম মুইসা ফেলতেছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারা ক্লাসে তার ফ্রেন্ড জুইয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুইয়ের খালাতো ভাই জামিল এসে সামনের চেয়ারে বসে। ফারা ভুরু কুচকে বলে, এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস, যা। জামিল গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি এখানে বসেই ক্লাস করব। তোর বাপের কি? ফারা চোখ মুখ কুচকে জুইয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারার পাশে চেয়ারটায় বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফারার দিকেই পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজ কি তার মেজাজ খারাপের দিবস নাকি? ফারার দিকে তাকালো না, চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়, এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে দুহাত গুজে চোখ বুজে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। জামিল ফারার দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারা চিৎ করে উঠল। গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিঃশব্দ। তার মাঝেই ফারা রেগে হঠাৎই বলে ফেলে, বাপ হয়, হয়েছে? ফারা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসে সবাই ফারার দিকে তাকায়। শুদ্ধ নিজেও ভুরু কুচকে চেয়ে আছে ফারার দিকে। ফারা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়, এরপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে, তোর বাপ তো সেই ইয়াং। ফারা কটমট দৃষ্টিতে তাকায় জুইয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। এরপর পাশ থেকে জামিল বলে, তোর বাপকে একটু বলতো আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করে দেয়। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারার দিকে যে ধমকে বলে, শাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারা চোখ বন্ধ করে। শুদ্ধ গটগট পায়ে এগিয়ে এসে ফারা বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো, গো। জামিল চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে, স্যার আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে? এজন্যই তো টিচারের কথা শুনতে হবে, গো। জামিল অসম্মতি প্রকাশ করলে শুদ্ধ রেগে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়। কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ ফারার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়। ফারা ঢোক গেলে ঠিক বুঝলো তার দিকে চেয়েই কথাটা বলেছে। শুদ্ধ সামনে গিয়ে আরো 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিকের বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকেই তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারা ভুরু কুচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফারা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে যায়। তখনই পেছন থেকে ফারা ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফুরে তাকায়, চোখ দুটো লাল। ফারা শুদ্ধকে কাছ থেকে দেখে আরো অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারাকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফারা, ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। এমনিতেই বাড়িতে আমার হবু বই অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারা রেগে যায়। এই লোক জীবনেও শুধরবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবুও তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো। অসহায় কণ্ঠে বলে, ফারা, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছো? ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় করালো। ছোট্ট করে বলে,
আমি তো বসি না। শুদ্ধ মানল না, মৃদুর স্বরে বলে, বসেছ তো, আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফারাহ ঢোক গিলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনো তোমার বউ ভাবে? শুদ্ধ হেসে ফেলল, বলে, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ। তুমি কি বাংলা কম বোঝো? ফারাহ মুচড়ামুচড়ি করে, রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল, দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল, দরজার লক খুলে রাখলো। এরপর তার চেয়ারে গিয়ে বসে পড়ে। ফারার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফারাহ শুদ্ধর কথার উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে, তোমার মা কষ্ট পাবে বলে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফারার দিকে, বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারাহ। ফারাহ রেগে বলে, তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, আসলেই আমি মাকে কষ্ট দিতে চাই না ফারাহ, একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারাহ অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে ফারার দিকে। ফারার চোখ জোড়া ভিজে উঠল, কিছু কথা মিথ্যে জেনেও কান্না পায়। ফারার তেমনি হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যে জেনেও তো চোখ ভিজছে, তাহলে সত্যিই শুদ্ধ ওই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারার নাক টেনে বলে, তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদুস্বরে বলে, একদম। ফারাহ মাথা নিচু করে নেয়, কান্না মাখা গলায় বলে, তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক, আমার কথা একবারও ভাবছো না? শুদ্ধ ঝড়ের গতিতে ফারার কাছে এগিয়ে আসে, হিজাবের ওপর দিয়ে ফারার মাথার পেছনে চুলের গোছা শক্ত করে ধরে, ডান হাতে ফারার গাল চেপে মুখ উঁচু করে। ফারা চুলে গালে ভীষণ ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে ওঠে, আহ শুদ্ধ ভাই ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরো শক্ত করে ধরলো ফারার গাল, দাঁতে দাঁত চেপে বলে, একদিন বলেছি না মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রুফ দিব। বলেছিলাম না তোকে? তবুও জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কি পেয়েছিস আমায়? আমি সস্তা? তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমাদের তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দিই বেশি, এজন্য আমার দাম নেই। তোর ভাই আমাদের নিয়ে আফসোস করে, তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাইয়ের জনমের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেসের জাত দুটো। কথাগুলো বলে ফারাকে ধাক্কা দেয়। ফারা পড়তে পড়তে বেঁচে যায়, অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে দেয়, তারপর বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরাবি। ফারাহ কেঁপে ওঠে, তখনই দরজা ঠেলে কেউ একজন ভিতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে, তার এক সহকর্মীকে দেখে বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। ফারাহ মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট্ট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে, কিচ্ছু বোঝেননি। গলা ঝেড়ে বলে, কি অবস্থা শুদ্ধ? অনেকদিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়, একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখলো শুদ্ধ, বিকেল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকের আরো দুটো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপচাপ বসে আছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস রুম থেকে বের হয়, গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলে পেছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো, তার আগেই ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই।
শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখায়েবের হাসির ছিটে ফোঁটা নেই। কিছুটা দূরে ফারাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। চোখ ঘুরিয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎই ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার আশেপাশে ঘেঁষবি না। ইচ্ছে করে তো দূর, ভুল করেও ঘেঁষবি না। কথাটা বলেই তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফারা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারার সোজা নিয়ে যায়। ফারা ভুরু কুচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে লাগবে ভাব, তখনই শুদ্ধ ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারার মুখটা দেখলো, মৃদু হাসলো, বিড়বিড় করে, ফারা কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকেল 4টে। ইরফান ভার্সিটির শেষে অফিস থেকে ফিরেছে মাত্র। মায়রাকে ঘরে দেখলো না। বিরক্ত হলো বোধহয়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠক ঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখে মুখে বিস্ময় ভর করে। মায়রা মেঝেতে কোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা। সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টি ফুল আনিয়েছে মায়রা। কোলের ওপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয় করা এক হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগেই সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারল না। এখন তাকে কি করবে লোকটা? ভয় ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রার কপালে, গালে অসংখ্য জায়গায় মাটি লেগে। ইরফান ডান হাত উঠিয়ে মায়রার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরো অনেকে আছে, তাড়া করব। মায়রা মন খারাপ করে বলে, রীতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরো 2জন আছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিচ্ছু বলল না। মায়রা উদ্বিগ্ন স্বরে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই, কারণ এই বাড়ির কেউ তাকে পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউ জানে না এই ব্যাপারে। কেমন ভুতুড়ে ব্যাপার। ইরফান শান্ত চোখে মায়রার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছো? মায়রা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভিতর যেতে যেতে ছোট্ট করে বলে, পারবে। তারেক নেওয়াজ কিছুক্ষণ আগে মায়রাকে ডেকে রেডি হতে বলেছেন, হসপিটাল নিয়ে যাবে এজন্য। গতকাল বিড়ালের খামচিতে একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়রা তারেক নেওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বোলালো। ইরফানকে কোথাও দেখল না। মায়রা মনে মনে স্বস্তিই পেল। উনি ঘরে থাকলে রেডি হতে অনেক ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে গেল। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে ইনায়ার জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি ইনায়া আপু এখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশি লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, রেডি হয়েছ আম্মু? মায়রা মাথা নেড়ে বলে, জি বাবা, চলুন। তারেক নেওয়াজ মায়রার হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারেক নেওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল। সব কাজে ইরফান থাকতো। এখন নেই কেন?
ভার্সিটি থেকে যে আসতো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে? কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইঞ্জেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মাইরার ভীষণ মন খারাপ হলো। সবসময় তার প্রতিটি প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎ ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যিই কোনো ইম্পর্টেন্ট কাজে গিয়েছে। একদম মেইন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের বেলকনিতে তাকায়। এবারেও হতাশ হয় বেলকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপর দিকে উঠালে ছাদের কোনায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমলো। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্ট্যান্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছেন না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মাইরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখল। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মাইরা ঘাড় ঘুরিয়ে তাকিয়েই রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমল ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মাইরার তেমনি হলো। তারেক নেওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মাইরা উঠে বসে। এরপর আবারও জানলা দিয়ে ছাদের দিকে তাকায়। ইরফান এক হাত পকেটে রেখে আরেক হাতে সিগারেট ফুঁকছে। দৃষ্টি মাইরার পানে। মাইরা তাকিয়ে রইল আরো বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়। দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্টেন্ট। মায়ের ইচ্ছে করলো সে ইঞ্জেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে? এটুকু মানতেই পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনো ইরফানকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে। তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মাইরার অভিমানের পাল্লা ভারী হয়।